হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা WPSI 2024-এর ফাইনাল কম্বাইন্ড এক্সাম যেটি 22শে ফেব্রুয়ারি হয়ে গেল, তার কোশ্চেন অ্যান্সারগুলো একটু আলোচনা করে নেব। তো বেশিরভাগই লং কোশ্চেন ছিল, তো যেগুলো শর্ট কোশ্চেন ছিল কিংবা ইংলিশের গ্রামার ছিল ওইগুলো আমরা দেখে নেব। তো চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত। তো এর অ্যান্সার হবে কলকাতা। ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতেই এর হেডকোয়ার্টারটি অবস্থিত। দ্বিতীয় কোশ্চেনটি ছিল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কোশ্চেনটি ছিল যে সিকিমের লেপচা সম্প্রদায়ের প্রাচীন একটি বাদ্যযন্ত্রের নাম বলো যা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। তো সম্প্রতি দুটো বাদ্যযন্ত্র জিআই ট্যাগ পেয়েছিল সিকিমের, সেগুলো হলো টুংবুক এবং পামটং পুলিট। তো এখানে একটা চেয়েছে, যে কোনো একটা লিখলেই চলবে। পরবর্তী কোশ্চেন আসছে ঘুমর ডান্স ইজ সেলিব্রেটেড মেনলি ইন হুইচ স্টেট। ঘুমর নাচটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়। তো এটা সব প্রত্যেকেই জানো যে এটি রাজস্থানে মেনলি প্রচলিত আছে। 4 নম্বর কোশ্চেন আসছে হুইচ ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু ইন্ট্রোডিউস এ নেশন ওয়াইড জেনারেশনাল ব্যান অন টোবাকো ইউজ। বিশ্বের প্রথম কোন দেশ দেশব্যাপী প্রজন্মগতভাবে তামাক ব্যবহারের নিষেধাজ্ঞা চালু করেছে। এটির অ্যান্সার হবে মালদ্বীপস। কারেন্ট অ্যাফেয়ার্স। পরবর্তী কোশ্চেন হচ্ছে অ্যাজ পার দ্য ইউএনস ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস 2025 রিপোর্ট হুইচ ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলেটেড সিটি। তো এর আগে অবধি এটার অ্যান্সার হতো টোকিও। তো বর্তমানে 2025-এর রিপোর্ট অনুযায়ী জাকার্তা ইন্দোনেশিয়ার ক্যাপিটাল, সেটি হয়েছে কি সবথেকে জনবহুল শহর। পরবর্তী কোশ্চেন বলছে এক্সারসাইজ সূর্য কিরণ, এটি ভারত এবং তার কোন প্রতিবেশী দেশের মধ্যে হয়ে থাকে। এটি হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে হয়। এটা 1 বছর ছাড়া ছাড়া হয়, অর্থাৎ 2 বছরে একবার করে হয়। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে সবাই জানো নিশ্চয়ই, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আবার দিয়েছে, যে ভারত কোন দেশের বিপক্ষে প্রথম আইসিসি মহিলা একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ শিরোপা জিতেছিল। সেটি হচ্ছে সাউথ আফ্রিকাকে। প্রত্যেকেই জানো যে 52 রানে সাউথ আফ্রিকাকে আমাদের মহিলা ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপে হারিয়েছিল। এবং এই বিষয়ে কারেন্ট অ্যাফেয়ার্স একটি কেপিএসআইয়ের মেনেও এসেছিল। পরবর্তী কোশ্চেন হচ্ছে হুইচ কান্ট্রি বিকেম ওয়ার্ল্ডস ফার্স্ট কান্ট্রি টু অ্যাপয়েন্ট এআই রোবট অ্যাজ ক্যাবিনেট মিনিস্টার। এটির অ্যান্সার হবে আলবেনিয়া। আলবেনিয়া কান্ট্রি প্রথম ক্যাবিনেট মন্ত্রী হিসাবে এআই রোবট নিযুক্ত করেছিল এবং এই এআই রোবটের নাম ছিল ডিয়েলা। 9 দাগের কোশ্চেন বলছে ক্যান্সারের চিকিৎসার জন্য কোন মৌলের আইসোটোপ ব্যবহার করা হয়। এটা হচ্ছে কোবাল্ট 60। তো কোবাল্ট লিখলেই চলবে, কারণ এখানে কোন মৌলের আইসোটোপ বলেছে। এবারে যে আইসোটোপটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কোবাল্ট 60। তারপরে বলছে হু ওয়াজ কনফার্ড, আচ্ছা 2023 সালের জন্য কাকে 2025-এ দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছিল। এটি মালায়ালাম অ্যাক্টর মোহনলালকে দেওয়া হয়েছে। এরপরে 2 নম্বরের কোশ্চেন ছিল, অর্থাৎ 5টি কোশ্চেন ছিল যেগুলো প্রত্যেকটি 2 নম্বর করে ছিল। তো এগুলো ডিটেলসে না বললেও আমি মেন যে জিনিসটা সেটা আমি বলে দিচ্ছি। নক্ষত্র ঝিকমিক করে কেন। নক্ষত্র ঝিকমিক করে মূলত তার জন্য আলোর যে ধর্ম দায়ী সেটা হলো বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, অর্থাৎ অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশান। তো এটাকেই ভালো করে গুছিয়ে সেখানে যে বায়ুমণ্ডলের ঘনত্বের তারতম্যের জন্য বারবার এখানে নক্ষত্র থেকে যে আলোকরশ্মি আসে সেগুলো বারবার প্রতিসরণ হতে থাকে এবং সেই জন্যই সেগুলো টুইঙ্কল করে। পরবর্তী কোশ্চেন বলছে শীতকালে একজনের ফু কেন দৃশ্যমান হয় কিন্তু গ্রীষ্মকালে হয় না। এর কারণ মেন যে থিমটা লিখতে হবে সেটা হচ্ছে শীতকালে আমাদের শ্বাস প্রশ্বাসে যে আমরা যে বাতাসটা বেরোয় সেটা থাকে গরম, কিন্তু বাইরের পরিবেশ থাকে কি
ঠান্ডা, এর ফলে গরম বাতাস বাইরের ঠান্ডা পরিবেশে এসে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়, ওগুলোকেই আমরা দেখতে পাই সাদা ধোঁয়ার আকারে, তাই শীতকালে দৃশ্যমান হয়। পরবর্তী কোশ্চেন, ইন্ডো গাঙ্গেটিক প্লেন কিভাবে তৈরি হয়েছে বা কিভাবে গঠন হয়েছে, তো এটাকে গুছিয়ে একটু লিখতে হবে, তোমরা সবাই লিখতে পারবে আশা করা যায়। 4 নম্বর কোশ্চেনে বলছে 1924 সালে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কে প্রথম মেয়র হিসাবে নির্বাচিত হয়েছিলেন? এটির উত্তর হবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এবং পরবর্তী কোশ্চেনটা বলছে তাকে সাহায্য করার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা কে ছিলেন? এটির উত্তর হবে সুভাষচন্দ্র বোস। 5 দাগের কোশ্চেন বলছে হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু, এবং এর উচ্চতাও চেয়েছে, এর উচ্চতা হচ্ছে 3636 মিটার, অর্থাৎ 3636 মিটার। এরপর আছে লং কোশ্চেন, দুটি 5 নাম্বারের আছে, তারপরে দুটি 10 নাম্বারের কোশ্চেন আছে। তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারো। যে প্রথমে 5 নাম্বারের প্রশ্ন আছে কিভাবে শিল্প পরিবেশ দূষিত করে, আর সঙ্গে আছে আরেকটি শিল্পের দ্বারা পরিবেশের অবক্ষয় কমাতে করণীয় কি কি তা আলোচনা করো। তো এটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে আশা করা যায়। পরবর্তী কোশ্চেন যেটা দিচ্ছে ভারতীয় সংবিধানের পরিপ্রেক্ষিতে অর্থ বিল পাস করার পদক্ষেপগুলি লিখো, এবং এটাকে লিখতে হবে প্রায় 150টি কোশ্চেনের মধ্যে। 10 নম্বরের কোশ্চেন, তো সেই রকম করে লিখতে হবে। এখানে লিখে দেখানো সম্ভব না, তাই তোমরা অবশ্যই পারবে। এবং শেষ যে জিকেজিএস থেকে শেষ যে প্রশ্নটা এসছে সেটি হচ্ছে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের মূল কারণগুলি কি কি? এটাকেও 150টি শব্দের মধ্যে লিখতে হবে। এরপর আসছে এরিথমেটিক। তো এরিথমেটিকের আমি এখানে সলভ করিনি, তবে তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারো। যে প্রথম যে কোশ্চেনটা এলসিএম এইচসিএফ থেকে ছিল তার অ্যান্সার হবে, সংখ্যা দুটি চেয়েছিল, প্রথম সংখ্যাটা প্রথম হোক বা দ্বিতীয় হোক, সংখ্যা দুটো হবে, একটা 319 এবং আর একটা হবে 377। 7 দাগের যে ম্যাথটা দিয়েছিল এটার অ্যান্সার হবে 2 কিলোমিটার, অর্থাৎ ওই ব্যক্তির যে গন্তব্যস্থলের দূরত্ব ছিল কত, 2 কিলোমিটার। 8 নম্বর প্রশ্ন বোট এন্ড স্ট্রিম থেকে দেওয়া ছিল, এর অ্যান্সার হবে কি চেয়েছিল, এর স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগটি আসবে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। 9 দাগের প্রশ্নের উত্তর আসবে 20 বছর, এটা সরল সুদ থেকে দেওয়া ছিল, ঐকিক নিয়মেই করতে পারো, এটাকে কোনো সমস্যা হবে না। এবং 10 দাগের প্রশ্ন মিক্সার থেকে ছিল, সেখানে এর উত্তর হবে কত, 30 লিটার। এটা চেয়েছিল পূর্বে কত লিটার মিশ্রণ ছিল, সেটা হবে 30 লিটার। এবং এরপরে যেটা সমস্যাজনক সবার মনে হয়েছে প্রশ্ন, সেই প্রশ্ন রিজনিং থেকে ছিল। রিজনিং থেকে মোট দুটো কোশ্চেন ছিল, 11 দাগ এবং 12 দাগ। 11 দাগ এবং 12 দাগ। 11 দাগ ছিল 15 নাম্বারের এবং 12 দাগ ছিল কত, 10 নাম্বারের। তো 11 দাগের এখানে করে দেখানো নাই, তবে যারা করেছো অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারো। যে 11 দাগের এর যে অ্যান্সার হবে প্রথমে ডাটি, তারপরে নিয়ার, তারপরে নট, তারপরে দা, তারপরে প্লে, ডু, ওয়াটার। আর বি এর যে অ্যান্সারটা হবে কত, 1টা থেকে 2টা, অথবা সেটা 8টা থেকে 9টা, কারণ 1টা থেকে 2টা যে সিকোয়েন্সে থাকবে 8টা থেকে 9টাও সেই একই সিকোয়েন্সে থাকবে। আর সি এর দাগের যে অ্যান্সার যেটা, সেটা হবে কত, উইথ, ডে, পেন, পেন্সিল, টাইম, রাইট এবং নাইস লাস্টে। আর ডি এর অ্যান্সারটা হবে দা, ফিল্ড, এন্ড, ওভার, আউট, ইন, অ্যাবাভ। এবং ই এর দাগের অ্যান্সারটা হবে টু, ডে, গো, ইন, এভরি, অফিস, টাইম। যারা করতে পেরেছো এইটা অবশ্যই এটা এই জায়গাটা এগিয়ে থাকবে, কারণ সবাই এটা করতে পারবে না।
কারণ এটি মূলত বিসিএসের মেনে আমি দেখেছি প্রশ্নটা, কিংবা ব্যাঙ্কিংয়ের মেন এক্সামগুলোতে দেখেছি। তবে হ্যাঁ, আগের বছর 2025 সালের এসএসসির ফেজ 13 বলে, ফেজ 13 সম্ভবত, ওই ফেজের একটি এক্সামে এই কোশ্চেনগুলো দেওয়া ছিল এইরকম ধরনের। এগুলোকে ইনপুট আউটপুটের প্রবলেমও বলা হয় অনেক সময়। তো যারা করতে পারেছো অবশ্যই ভালো, অনেকটাই এগিয়ে থাকবে, কারণ 15টি নাম্বার আছে এখানে। এবারে 12 দাগের আসা যাক। 12 দাগের সাজানো আছে এখানে, তোমরা দেখতে পারো কিংবা অ্যান্সারটা মিলাতে পারো। যে অ্যান্সার প্রথমে বলছে কোন বেঞ্চে 3জন পড়ুয়া বসবে। 3জন পড়ুয়া, সেটা হচ্ছে প্রথম বেঞ্চে বসবে। এবং কতগুলি ছাত্রী আছে? 3জন ছাত্রী আছে। ছাত্রীরা কারা সেটা, আচ্ছা, সি হবে, বি হবে, এবং এ আর ডি এর মধ্যে, আচ্ছা তারপরের প্রশ্নই আছে, আচ্ছা তখন আমি লেখা আছে দেখবে। সি এর দাগের অ্যান্সার হবে সি এর সঙ্গে কে বসে আছে, এর অ্যান্সার হবে জি। আর ডি এর দাগের প্রশ্ন হচ্ছে ছাত্রীরা কারা। তো এটা এখানে এক্স্যাক্টলি বলা নেই। বি আর সি সম্বন্ধে আমরা শিওর যে এরা দুজন ছাত্রী, কিন্তু এই এ বা ডি, এদের দুজনের মধ্যে কে ছাত্রী হবে সেটা এখানে নির্দিষ্ট করে বলা নেই। তাই আমরা লিখতে পারি এ অথবা ডি। আর এর দাগের অ্যান্সার হচ্ছে কে বা কারা এ এর সঙ্গে বসেছে, এর অ্যান্সার হবে ই এবং ডি। এরপরে আসছে ইংলিশের রিপোর্ট এসছিল ব্যাংক ডাকাতি নিয়ে, এবং প্রেসিটাও এসছিল সহজ, যেখানে প্রত্যেকটা মিনিং বোঝা যাবে, কিন্তু ভালো করে টাইটেল দিয়ে, সুইটেবল টাইটেল দিয়ে ভালো করে লিখতে হবে। এবং ওয়ার্ড লিমিটটাও দেখতে হবে, কারণ জানো পরীক্ষায় একদম ছক করে দেওয়া থাকে ওয়ার্ড লিমিট কাউন্ট করার জন্য। ওখানে যদি খুব বেশি ওয়ার্ড লেখা হয় তাহলে অবশ্যই মার্কসের উপর সেটা এফেক্ট করবে। এবারে ট্রান্সলেশনটাও ছিল, তোমরা করবে। আমি চলে যাচ্ছি গ্রামারে। 3 দাগের প্রথমে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে। তো প্রথমে বলেছে হি কিল্ড এ স্নেক, এটা হবে উইথ এ স্টিক। তারপরে বলেছে সি ইজ ভেন অফ হার ডিউটি হবে। তারপরে বলেছে আই ওয়ান্ডার অ্যাট হিজ ইগনোরেন্স। অপশান 4 দাগের, অর্থাৎ ডিতে হচ্ছে হি ইজ ট্রু টু হিজ মাস্টার। আর এবং সর্বশেষটি হবে কত, হি ইনসিস্টেড অন মাই গোয়িং হোম। এবারে 4 দাগের এখানে সেন্টেন্স মেকিং করতে দিয়েছিল। তো মিনিংটা জানা থাকলে সেন্টেন্স মেকিং খুব একটা কষ্ট হবে না আশা করা যায়, কারণ যেহেতু আমরা ডেসক্রিপটিভ এখানে ট্রান্সলেশনও করেছি, করতে হচ্ছে, তো প্র্যাকটিস করেছে সবাই আশা করা যায় সেইভাবে। প্রথমে হচ্ছে বোল্ড ফ্রম দ্য ব্লু, আনএক্সপেক্টেড নিউজ, মানে হঠাৎ পাওয়া কোনো সংবাদ। 4 দাগের বি হচ্ছে কক অ্যান্ড বুল স্টোরি, এটা হচ্ছে অ্যাবসার্ড স্টোরি বা ইমাজিনারি স্টোরি, এই রকম ধরনের মিনিং। তারপর বলছে পার্ট অ্যান্ড পার্সেল, এটা হচ্ছে এসেনশিয়াল থিংস, অর্থাৎ আমাদের ডেলি লাইফের যে সমস্ত দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ যেগুলো, সেগুলোকে আমরা পার্ট অ্যান্ড পার্সেল বলি, যেগুলো ছাড়া আমাদের দিন চলবে না। তারপরে বলছে ওয়াইল্ড গস চেস, এর মিনিং হচ্ছে হোপলেস সার্চ, অর্থাৎ নিরর্থক কোথাও কিছু খুঁজে বেড়ানো বা কোনো কাজ করা। তারপরে বলছে ফিশ আউট অফ ওয়াটার, অর্থাৎ কোনো আনকমফোর্টেবল সিচুয়েশানে থাকা আর কি। ধরো কোনো জায়গায় তুমি নিজেকে কমফোর্ট ফিল করতে পারছো না, সেখানে তাও থাকতে হচ্ছে, ওই রকম ব্যাপার। এবার হচ্ছে 5 দাগের ইররগুলো আছে। প্রথমে বলছে নট অনলি ডেভিড পাস্ট বাট গট এ ডিস্টিংশান। তো প্রত্যেকেই জানো যে নট অনলির সঙ্গে সবসময় আসে বাট অলসো, তবে এখানে ওই ডেভিডটাও মাঝখানে রেখে দিয়েছে, সেটাকে আমরা সামনে আনতে পারি, এবং অ্যান্সারটি লিখতে পারি আমরা ডেভিড নট অনলি পাস্ট বাট অলসো গট এ ডিস্টিংশান। এরপরে 5 দাগের বিতে বলেছে আই প্রেফার টু পে বাই কেস। তো বাই কেস লেখার থেকে যেটা হবে সেটা হচ্ছে আই প্রেফার টু পে ইন কেস। এবারে সি এরটা বলেছে মাই আঙ্কেল হ্যাজ প্রপোজড মি এ জব ইন হিজ কোম্পানি।
তো এটাকে লেখা যাবে মাই আঙ্কেল হ্যাজ প্রপোজড এ জব টু মি ইন হিজ কোম্পানি, অর্থাৎ একটা টু যোগ করতে হবে মেয়ের সামনে। এরপরে হচ্ছে 4 দাগের হচ্ছে দে নেভার ফেল হু ডাই ইন গ্রেট কজ। এখানে একটা আর্টিকেল লাগবে, আর্টিকেল একটা মিসিং আছে। দে নেভার ফেল হু ডাই ইন এ গ্রেট কজ। এখানে ইন আর ফর দুটোই করা যেতে পারে। এখানে ইন এ গ্রেট কজও করা যেতে পারে কিংবা ফর এ গ্রেট কজও করা যেতে পারে, কোনো সমস্যা নেই, দুটোই ঠিক। এবং শেষ কোশ্চেনটি হচ্ছে 5 দাগের মোর ইউ রিড লেস ইউ আন্ডারস্ট্যান্ড। এখানেও আর্টিকেল লাগবে দুটো, সেটা হচ্ছে প্রথমে একটা আর্টিকেল দ্য মোর ইউ রিড, এবং তারপরে হচ্ছে ওই লেসের সামনে অর্থাৎ দ্য লেস ইউ আন্ডারস্ট্যান্ড। তো এই ছিল কোশ্চেন। এরপর বাংলা আছে, বাংলাতেও তোমরা দেখতে পাচ্ছ যে সড়ক নিরাপত্তা সচেতনতা সংক্রান্ত একটি রিপোর্ট লিখতে এসছে 500টি ওয়ার্ডের মধ্যে, এবং আরেকটি ট্রান্সলেশন দেওয়া আছে। যারা টুকটাক একটু হিন্দি পড়তে জানো তাদের সুবিধাই হবে, কারণ নিচেই হিন্দিতে লেখা আছে। হিন্দিটা দেখে অনেকটাই বোঝা যাবে, তবে সহজও ছিল, একটা দুটো ওয়ার্ড বাদে বাকিটা সহজও ছিল প্যাসেজটা, সবাই পেরেছো আশা করা যায়। এরপর এই ছিল পরীক্ষার কোশ্চেন। এবারে যেটা হচ্ছে কাট অফ নিয়ে অনেকেই চিন্তিত। ডেসক্রিপটিভ কাট অফ বলাও মুশকিল ব্যাপার, তাও অনেকেই অনেক রকম বলবে, তবে গ্যারেন্টি তো কেউ দেওয়া সম্ভব না যে এই রকম কাট অফ যাবে। তবে আশা করা যায় একটু কম যাবে আগের থেকে, কারণ আগের বারে ডব্লিউপিতে ছিল এমসিকিউ বেস্ট, কারণ এই লং কোশ্চেনগুলো ছিল না। তো ডেসক্রিপটিভে 10-এ 10 পাওয়া কিংবা 5-এ 5 সচরাচর পাওয়াটা মুশকিল ব্যাপার। তো সেই জন্য আগের থেকে কাট অফটা কমই যাবে আশা করা যায়। বাকি হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। অ্যান্ড অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।